পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান ফার্মার্স নেটওয়ার্কে। আমরা বরাবরের মতোই এই অনুষ্ঠানে কৃষি বিষয়ক উদ্যোক্তা, চাষি, তাদের উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত যত সমস্যা হয় তার সমাধানের জন্য যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজ করে তাদের সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সম্পৃক্ত করে দেই, নেটওয়ার্কিং করে দেই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পোলট্রি নিয়ে। আপনারা জানেন এখন শীতকালে পোলট্রির, বিশেষ করে মুরগির বিভিন্ন ধরনের রোগবালাই হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে আমাদের স্বনামধন্য একজন সফল ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা মিস্টার মাহবুবুর রহমান। মিস্টার মাহবুবুর রহমান, আপনি তো একজন সফল কৃষি উদ্যোক্তা। আমি যতটুকু জানি আপনি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করেছেন। তো সঙ্গত কারণে ঢাকা ইউনিভার্সিটি যারা এই সাবজেক্টে পড়াশোনা করেন তাদের ক্যারিয়ারটা ভিন্নভাবে তৈরি হয়। আপনিও শুরু করেছিলেন আরএমজি সেক্টরে, যতটুকু জেনেছি আমি। তো বাংলাদেশে আরএমজি একটা প্রমিজিং সেক্টর, ভালো সেক্টর আমি বলব। তো সেই জায়গায় আপনি ছিলেন, সেখান থেকে আপনি কৃষিতে আসছেন। আমি নিঃসন্দেহে একজন কৃষি বিজ্ঞানী হিসেবে আপনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, যে কারণ এদেশ কৃষিপ্রধান দেশ, কৃষির উন্নতি অগ্রগতির মাধ্যমেই এদেশের কৃষি উন্নতি অগ্রগতি সম্ভব। এখনও বাংলাদেশে প্রায় অর্ধেক মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে সম্পৃক্ত রয়েছে। তো সেজন্য আপনি যে কৃষিতে আসছেন সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি একটু জানতে চাই প্রথমে আপনার কাছে যে সেই ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং থেকে আপনার এই পোলট্রি ব্যবসায় আসার পেছনের নেপথ্যের কাহিনীটা কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজের দর্শকদেরকে। আমি যদিও একাডেমিকভাবে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স, ঠিক আছে, কিন্তু তারপরে আমি অর্থনীতির সাবজেক্টটা আমার খুব একটা প্রিয় সাবজেক্ট। তো আমি পড়াশোনা শেষ করার পরে আরএমজি সেক্টরেই প্রথম আমার যাত্রা শুরু হয়। তো ওখান থেকেই আসলে আমি যখন আমার ফ্যাক্টরি আমি যখন করি, গার্মেন্টস ফ্যাক্টরি করি, যেখানে আমার গাজীপুরের দিকে আমার যখন ফ্যাক্টরি ছিল, তো ওই সময় ওখানে আমি ব্যবসার ফাঁকে ফাঁকে আমি দেখতাম আশেপাশে ওখানে অনেক আমি এরকম প্রান্তিক খামারিকে আমি দেখেছি যারা মুরগি নিয়ে এবং গরু নিয়ে তারা কাজ করতেছে। তো আপনারা যারা এই সেক্টরে আছেন বা যারা কৃষিবিদ হিসাবে আছেন তাদের কাছে এটা হয়তো অজানার কোনো কিছু না, বাট আমার কাছে তখন এটা খুব একটা নতুন নতুন বিষয় মনে হয়েছে। তো তখন আমি এটা আমার গার্মেন্টস ফ্যাক্টরির কাজের ফাঁকে ফাঁকে আমি ওই খামারিদের সাথে সাথে কথা বলতাম এবং ওদের খামারও আমি দেখতে যেতাম, যারা কীভাবে আসলে ওরা একদিনের বাচ্চা থেকে ওরা মুরগি উৎপাদন করে এবং তারপরে ডিম হয়, ডিমটা তারা বাজারে নিয়ে বিক্রি করে। তো এই জিনিসটা আসলে তখন আমার কাছে নতুন নতুন ছিল। এবং তারপরে এটার যেই আস্তে আস্তে আমি যখন এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করতে লাগলাম যে এটার যেই ডিমান্ড এবং পরবর্তীতে এ দেশের যেটা ভবিষ্যতে এটা যে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, এটা যখন আমার ভিতরে যখন আসলো তখন আমার নিজে থেকেই আমার ইচ্ছা হলো যে না, আমিও এরকম একটা উদ্যোগ কেন নিব না। আরএমজি সেক্টরটা তো অবশ্যই আমাদের অর্থনীতির একটা বিরাট ভূমিকা পালন করতেছে, তারপরেও এই এগ্রো সেক্টরটাও আমি তখন দেখলাম যে অনেক সহায়ক ভূমিকা পালন করতেছে আমাদের দেশের উন্নতির ক্ষেত্রে। মিস্টার মাহবুব সাহেব, আমি একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে কৃষি তো একটা ব্যাপক জায়গা। আপনি জানেন যে কৃষি তো ধরেন ক্রপস, লাইভ স্টক, ফিশারিজ, মানে ফসল, তারপরে পোলট্রি, ডেইরি, ফিশারিজ সব কিছু মিলেই হচ্ছে কৃষি। তো আপনি তো কৃষি তো শুধুমাত্র পোলট্রিতে আছেন, তো অন্যগুলো তো জান নাই বোধহয়। না, আমি ডেইরিতেও গিয়েছি, পোলট্রি এবং ডেইরি এবং মেডিসিনেও আমি এই গরু, পোলট্রি, ডেইরি এবং ফিশারিতে যেসব মেডিসিনগুলো দেশে ওই রকম উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন মেডিসিন যেগুলো নাই, সেসব মেডিসিন আমি ইউরোপ, চায়না বা ভারত থেকে আমি আমদানি করে দেশে এখানে আমি মার্কেটিং করি এবং এখানে ইম্পোর্ট করে নিয়ে এসে এই ব্যবসাটা, এটাও আমার আছে। কৃষিভিত্তিক ব্যবসা নিঃসন্দেহে ভালো, এতে কোনো সন্দেহ নাই। ব্যবসা ভালো, একই সাথে দেশের 18 কোটি মানুষ আমরা জানি তাদের খাদ্যের
সংস্থান হচ্ছে এই সেক্টর থেকে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা একটা চ্যালেঞ্জ নিঃসন্দেহে, কারণ লাইভ ব্যবসা, ডিজিজ হয়, মারা যায়, বিভিন্ন ধরনের সমস্যা নিয়েই এই ব্যবসাটি করতে হয়। তো আপনি একজন উদ্যোক্তা হিসেবে যখন আপনি আপনার এই লেয়ার ফার্মটা করলেন, ডিমের ফার্মটা, তো সেখানে আসলে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করছেন? মূল চ্যালেঞ্জের কথা যদি বলেন তাহলে আমি বলবো আমাদের দেশে দেখেন, আমাদের দেশে কিন্তু এই যে পোলট্রি বা ডেয়ারি খাত বলেন, পোলট্রি খাত বলেন বা ফিশারি খাত বলেন, এগুলা প্রফেশনাল ওয়েতে বলেন বা গ্রুপ ভিত্তিক বলেন বা ডিজিটাল পদ্ধতিতে বলেন, এই ধরনের কোম্পানির সংখ্যা কিন্তু দেশের, আমি এখনও বলবো দেশের প্রয়োজনের তুলনায় কিন্তু এখনও কম, হাতে গোনা। মূলত এই সেক্টরটা আসলে মানে বেশিরভাগ যোগান আসলে প্রান্তিক খামারিদের মাধ্যমে। তো প্রান্তিক খামারিরা যেই সমস্যাগুলো ফেস করতেছে তার মধ্যে আমি মানে আমার অ্যাসেসমেন্ট যেটা, সেটা হলো যে মূলত তাদের টেকনিক্যাল যে সাপোর্ট, এই সাপোর্টটা তাদের নাই। তাদের এই কারিগরি দিকগুলো তাদের বলতে গেলে অজানাই। তারা সম্পূর্ণ এই 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 জিনিসটা মানে টেকনিক্যাল সাপোর্ট ছাড়াই তারা একদম জিরো থেকে নিজেদের মতো করে, নিজেদের চিন্তা ভাবনা করে এবং দেখাদেখির মাধ্যমে তারা মনে করতেছে যে ওখানে ও করতেছে আমিও করি, করে পরে শেষ পরে একটা বিপদের মধ্যে পড়ে যায়। আসলে যদি ওই রকম একটা পর্যায়ে যদি প্রবলেম তারা ক্রিয়েট হয়, প্রবলেমগুলো যখন সলভ করতে না পারে তখনই সমস্যা হয়ে যায় আসলে। তো টেকনিক্যাল সাপোর্টটাই আসলে আমি মনে করি প্রান্তিক আমাদের জন্য মূল চ্যালেঞ্জ। এই জায়গায় তো সরকারের, আমি যতটুকু জানি যে কয়েকটা সংস্থা কাজ করতেছে, এনজিও ছাড়াও ডিএলএস আপনি জানেন, ডিপার্টমেন্ট অফ লাইভ স্টক আছে, প্রত্যেক জেলায় জেলায় আছে, পৌর সম্পদ দপ্তর, যা উপজেলা পর্যায়ে পর্যন্ত তাদের নেটওয়ার্ক রয়েছে, বা উপজেলার নিচেও তাদের নেটওয়ার্ক রয়েছে। একই সাথে বিএলআরআই, একটা গবেষণা প্রতিষ্ঠান, তাদেরও নেটওয়ার্ক এবং সাপোর্ট আছে এবং তাদের প্রশিক্ষণ কর্মসূচি আছে। তো তার মাধ্যমে কি এই আমাদের পোলট্রির যারা উদ্যোক্তা আছে বা ডেয়ারি যারা আছে, তারা কোনো সাপোর্ট পাচ্ছে না, প্রশিক্ষণ পাচ্ছে না? সত্যি কথা বলতে কি ওই ধরনের কোনো সাপোর্ট পাচ্ছে বলে আমি মনে করি না। তবে কিছু কিছু প্রয়োজনের সময় হয়তো ডক্টর কল করলে হয়তো ডাক্তার আসে, ডাক্তার দেখে, বা আদার্স যে সাপোর্টগুলো যেমন মেডিসিনের ক্ষেত্রে, কলেরা বা ওই ধরনের ইয়ার ক্ষেত্রে যে সরকারিভাবে যে সাপোর্ট দেওয়ার কথা বা সাপোর্ট যেগুলো দিচ্ছে আমরা জানি যেগুলো, কিন্তু এগুলো আপনি প্রত্যেকটা ডিএলএসের অফিসে বলেন, উপজেলা জেলা উপজেলায় বলেন, আমি জানি না। আমি আমার কথা যদি বলেন, আমি আজ পর্যন্ত কলেরার ওষুধ এটা তো ফ্রি দেয় গভর্নমেন্ট আমাদেরকে, কিন্তু আজ পর্যন্ত কোনো ডিএলএস অফিসে গিয়ে আমি পাইনি। বিগত 16 বছর তো স্বৈরাচারী শাসক ছিল, এখন তো গণতান্ত্রিক দেশ, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে আমরা তো একটা স্বাধীন দেশ। তো আপনারা কি এই কোনো চেঞ্জ, এই মানে 24-এর পরে যে সাপোর্টের দিক থেকে, কারিগরি দক্ষতার দিক থেকে বা আপনার ইনপুট বা অন্যান্য প্রোডাক্ট পাওয়ার ক্ষেত্রে কি ভিন্ন কিছু মনে হচ্ছে আপনার কাছে, নাকি একই চলছে? না, আমরা তো আশা করতেছি যে এখন কিছুটা চেঞ্জ হবে, তবে সেটা ডিপেন্ড করতেছে যে সংস্কার কমিশনগুলোর সংস্কারটা শেষ হলে তারপর সেটা আউটকামটা কীরকম হয়, তখন আসলে বোঝা যাবে যে সত্যিকার অর্থে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে এখন আমাদের দেশে যেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সামনে হবে ইনশাল্লাহ, বা এখন যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে। সংস্কার কমিশন তো অনেকগুলো হলো, কৃষির তো কোনো সংস্কার কমিশন হলো না, সে বিষয়ে আপনার কি চিন্তা? না, কৃষিরও সংস্কার হওয়া উচিত ছিল, সেই ব্যাপারে আসলেও এটা একটা বিষয়। সেক্ষেত্রে আমি তো মনে করি যারা কৃষিবিদ যারা আছে বা কৃষিবিদদের সংগঠন যেখানে আছে, তারা যদি প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলে যে এই সেক্টরটা, কারণ এটা তো একটা বিশাল সেক্টর, হাজার হাজার কোটি কোটি টাকার এই কৃষি অ্যাগ্রোবেজ এই সেক্টরটা বাংলাদেশে কাজ করতেছে, সেই ক্ষেত্রে এখানেও একটা সংস্কার হওয়া দরকার আমাদের। আমি যেটা মনে করি ওয়ান স্টপ সার্ভিসটা বেশি প্রয়োজন আমাদের দেশে এই কৃষিক্ষেত্রে, যদি অগ্রগতি আমরা চাই। যে আপনার এই লেয়ার ফার্মের জন্য আপনার তো বাচ্চা দরকার, আপনার তো বাচ্চার ফার্ম নাই, তাই না? হ্যাচারি নেই আপনার, ডিওসি যেটাকে বলে ডেওল চিকে আপনার নাই। একই সাথে ফিড আপনাকে নিতে হয়, মেডিসিন নিতে হয়। তো এই জায়গা কি পেতে অথবা দামের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা? অবশ্যই সমস্যা হচ্ছে এখানে। দামের ক্ষেত্রে আপনার ফিডের দামও ওঠানামা করে, আর এখানে ফিড, যেহেতু আমার ফিড নাই, ফিড বা যাদের প্রান্তিক খামারিদের কারোরই আসলে ফিড নাই, ওদের সবসময় যাদের ফিড বিন আছে তাদের কাছ থেকে তাদের ফিড সংগ্রহ করে নিয়ে আসতে হয়। তো অনেক সময় তাদের পক্ষে ক্যাশ পয়সায়, নগদ পয়সা দিয়ে ফিড কিনে আনাটাও অনেক খুব কঠিন হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে তারা অনেক যেভাবে হোক কষ্ট করে ফিড আনে, এবং ফিডের দামটা আসলে সবসময় ওঠানামা করে এবং বেশির দিকেই থাকে।
সাবজেক্ট টু আপনি যদি ওদের যে প্রোডাকশন কস্ট যেটা হয় এবং ডিম বিক্রি পর্যন্ত যে ধরনের খরচ হয়, ডিম বিক্রি উৎপাদন হওয়া পর্যন্ত যে খরচটুকু হয় ফিড টিড কিনে, এবং ডিম বিক্রির পরে যেটা আসে অনেক সময় সেটা আসলে প্রফিটের দিকে যায় না, লসের দিকে চলে বাচ্চা আসে। পেতে কি অসুবিধা হচ্ছে আপনার? বাচ্চা পেশিতে বর্তমানে এখন তো আগেও ছিল, বর্তমানেও মাঝখানে হয়তো কিছুটা সহনীয় ছিল, এখন তো 3-4 মাস আগেও বুকিং দিয়ে বাচ্চা পাওয়া যাচ্ছে না, এবং বাচ্চার দামও অনেক রেট। আবার বাচ্চা পাবো কীভাবে? বাচ্চার মাঝখানে আবার একটা মধ্যস্থভোগী লোক কাজ করে, ওরা আবার 10-20 টাকা মাঝখানে ওদের একটা আপনার কি কমিশন মনে হয় যে থাকে। বাচ্চার ক্ষেত্রে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, দেশি বড় কোম্পানিগুলো সিন্ডিকেট করেছে? এটা তো মনেই হয় একসাথে করে সিন্ডিকেট করে বাচ্চার দাম তারাই নির্ধারণ করে এবং তারাই পরবর্তীতে মার্কেটে ওইভাবে। লেয়ার একটা বাচ্চা তো যদি ডিমের দাম থেকে শুরু করে আমি ডিম ফুটানো পর্যন্ত বলি, কোনোভাবেই 30-32 টাকা বেশি খরচ হওয়ার কথা না। সেই বাচ্চা যখন আপনার কাছে 100 টাকা, 70 টাকা, 80 টাকা হয়ে যায়, তাহলে কি এটা কি সিন্ডিকেট না কারসাজি না? অবশ্যই এটা সিন্ডিকেটের কাজ, যে কারণ বাচ্চা এখন আপনার মার্কেটে 75 টাকা কি 80 টাকা করে কিনতে হচ্ছে। আমি গত 3-4 মাস আগে বাচ্চা উঠিয়েছি, সেখানে আবার প্রায় 72 টাকা করে কিনতে হয়েছে, তাও 3 মাস আগে বুকিং দিয়ে, তারপর 72-73 টাকা দিয়ে আমাকে বাচ্চা উঠাইতে হয়েছে। তো সেই জায়গায় আমি একটা বাচ্চা এনে প্রোডাকশন মনে করেন 140 দিন বাচ্চাটাকে মেনটেন করতে হয়, দেন হয়তো 140-45 দিন পরে অল্প অল্প করে ডিম আসা শুরু করে। তো তার এই 140-45 দিনের তো একটা খাবার খরচ বা সব কিছু তো আছেই, তারপরে ডিমটা আসতে মনে করেন আরও 30 দিন লাগে ফুল ফ্লেজের প্রোডাকশনটা চলে আসছে আর কি। তো মোটামুটি 150 দিন তো খামারিরা তাদের নিজের পয়সাই আসলে প্রায় 6 মাস খাওয়াতে হয়, তারপরে আপনি প্রোডাক্ট পাবেন, তারপরে আপনি প্রোডাক্ট ডিম পাবেন, রেভিনিউ আসে আর কি। তো এরপরে ওই যে এত দামের পরে ফিডের দাম, বর্তমানে যে ফিডের দাম, মেডিসিনের দাম, তাতে আপনাদের ডিমের খরচ কেমন হয়? ওই 6 মাসে খাবার সহজে যোগ করে আপনি বলেন, তাহলে আলটিমেটলি একটা ডিম প্রোডাকশন আপনাদের কস্টিং কেমন? একটা কস্টিংয়ে চলে আসে 7-8 টাকা, কম তো হয় না। কিন্তু একটা জায়গায় আপনি দেখছেন যে মাঝে মধ্যে আমাদের মিডিয়াতে আসছে, সরকার চেষ্টা করছে, ইভেন ম্যাজিস্ট্রেট দিয়ে মার্কেটে যে এই ডিমের দাম কমানোর জন্য চাপ দেওয়া হচ্ছে, প্রেশার দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের বক্তব্য কি? দেখেন, ডিম আমরা যারা প্রান্তিক খামারি যারা আছে, তারা ডিম উৎপাদন আমরা করি ঠিকই, কিন্তু ডিমের দামের ব্যাপারে আমাদের কোনো হাত থাকে না, আমরা ডিমের দাম নির্ধারণ করতে পারিও না। আমরা আমাদের খামার থেকে দেখি যে ঢাকার মনে করেন যারা এই সাইডের যে খামারিগুলো বলেন, গাজীপুর সাইড বা ময়মনসিংহ আপ টু ময়মনসিংহ পর্যন্ত খামারিগুলো বলেন, এদেরকে এই আপনার তেজগাঁর যে ডিমের আড়ত, এখান থেকে গাড়ি নিয়ে এসে ওরা নিয়ে যায়, ওরাই ডিমের দাম ধরে পরবর্তীতে আমাদেরকে পয়সা দেয়। এখানে আমরা কিছুই করতে পারি না। হাত বদল যদি না হতো, তাহলে দামটা একদম সরাসরি জনগণের খুব ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো। মিস্টার মাহবুব সাহেব, আমি যেটা বলছিলাম যে আপনারা তো উদ্যোক্তা হিসাবে যেহেতু আপনার ব্যবসা করতে হবে, তো সে কারণে আপনারা মুরগির ক্ষেত্রে বিশেষ করে যাতে না মারা যায় সেজন্য অসংখ্য ইউজ করেন, ভ্যাকসিন ইউজ করেন, ওষুধ ইউজ করেন, অ্যান্টিবায়োটিক যেটা হিউম্যান বডির জন্য ক্ষতিকারক, অসংখ্য অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে। তো এটা তো মানুষের জন্য ক্ষতিকারক। তো এইটাকে আপনারা উদ্যোক্তারা কীভাবে দেখছেন? অ্যান্টিবায়োটিকের ব্যাপারটা আসলে দেখেন, এটা একটা টেকনিক্যাল ইস্যু। এখানে আমাদের প্রান্তিক খামারি যারা আছে, আমি আপনাকে আগে বলেছি, ওদের আসলে জ্ঞান গরিমা ওই রকম নাই, ওদের ওই সাপোর্টও আমরা ওইভাবে দিচ্ছি না। সেক্ষেত্রে আমি মনে করি সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক, উভয়ভাবেই হোক, একটা কর্মশালা বা কাউন্সিলের মাধ্যমে আমাদের প্রান্তিক খামারিদেরকে জেলায় উপজেলায় বা গ্রাম ভিত্তিক করে বা ইউনিয়ন ভিত্তিক করে তাদেরকে একটা কর্মশালার মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে যে মুরগির কোন অসুখের জন্য কি করতে হবে, লালন পালন কীভাবে করতে হবে, কীভাবে অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করা যায়, এবং এটার বদলে কীভাবে ক্যালসিয়াম বা ভিটামিন বা অন্য কিছু এটার পরিপূরক হিসাবে বা অন্য কিছু দিয়ে এটাকে কাভার করা যায়। এই ধরনের যদি আপনি কাউন্সিল কর্মশালার মাধ্যমে যদি খামারিদেরকে যদি না বোঝানো যায়, তাহলে সেটা করতে পারবে না। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদের দক্ষতা বৃদ্ধি করা, প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, একই সাথে মোটিভেশন লাগবে, মোটিভেশন লাগবে, প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। প্রান্তিক খামারিদেরকে যদি আপনি মানে ওদেরকে যদি ডেভেলপ করতে চাই, তাহলে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, তাদেরকে জানাতে হবে, অনেক কিছু জানাতে হবে, অনেক কিছু জানে না, বোঝে না, এই জিনিসগুলো তাদেরকে জানাতে হবে। টেকনিক্যাল জিনিসগুলো তাদেরকে যতদিনের মধ্যে তারা টেকনিক্যাল জিনিসগুলো বুঝবে, তখন থেকে তারা খামারটা ঠিকভাবে প্রোডাকশন মেনটেন করতে পারবে এবং খামারটাকে আরও উপরের দিকে নিয়ে যেতে পারবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটি নিউজের দর্শকদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।
কৃষিবিদ গ্রুপ।